নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। প্রথমেই আজকে বলে রাখি যে আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে 21শে জুলাইতে গোটা শহরে কি হয়েছে দিল্লিতে। তা সত্ত্বেও আপনাদের একবার মনে করিয়ে দিই, আমরা জানি একদিকে এদো তৃণমূল আর কেদো তৃণমূল, অর্থাৎ একদিকে সরাসরি যারা বিধায়ক, যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তাদের নিজেদের তৃণমূল কংগ্রেস হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, তারা স্মরণ করেছে শহীদদের। অপরদিকে বিড়লা তারা মন্দিরের ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও স্মরণ করেছেন তাদের মতো করে শহীদদের। ওইদিকে রাজঘাট অর্থাৎ দিল্লিতে তৃণমূলের যারা সাংসদ ছিলেন, এখন যারা এনসিপিআই, তারাও সেখানে গিয়ে স্মরণ করেছেন। অবশ্য সেখানে সাংসদ হিসেবে দেব কিন্তু ছিলেন না, অর্থাৎ দেব অধিকারী ছিলেন না, তিনি তার শুটিংয়ে, তার ছবির কাজকর্মে ব্যস্ত। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো সবাই জানে, আজকের 21শে জুলাই কেন গুরুত্বপূর্ণ? দেখুন, প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস যেভাবে 21শে জুলাই পালন করতেন তা আমরা দেখেছি, অর্থাৎ তখন জনপ্রিয় বিরোধী দল। তারপর আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস যখন শাসন ক্ষমতায় আছে তারা কিভাবে তারা 21শে জুলাই পালন করেছে, অর্থাৎ পাগলু ডান্স থেকে সব কিছুই আপনারা দেখেছেন। এবং এই মুহূর্তে ক্ষমতাচ্যুত অবস্থায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দলটাই তার আছে কি নেই, নির্বাচনের প্রতীক তার কাছে আছে কি নেই, এই অনিশ্চয়তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং সিম্বল নিয়ে তারা আজকে 21শে জুলাই পালন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আরও একটি দল যাদের মূলত যারা এই ঐতিহ্যের উত্তরাধিকার, অর্থাৎ যারা এই মুহূর্তে 21শে জুলাইয়ের উত্তরাধিকারী, তার কারণ হচ্ছে তাদের দল যুব কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস পার্টি, তারাও কিন্তু 21শে জুলাই পালন করেছে। শহরবাসী বা গোটা বাংলা কি দেখলো? বাংলা দেখলো যে শহীদ স্মরণে এক প্রকার তামাশা হলো, প্রত্যেকে যে যার মতো তামাশা করেছে। এই 21শে জুলাই কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? তার কারণ বাংলার রাজনৈতিক ভবিষ্যতে এর কি আদৌ কোনো মূল্য আছে? আমি প্রথমেই চলে যাব শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির এর রাজ্যের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ, খুব সুন্দর করে ছোট্ট অথচ খুব তাৎপর্যপূর্ণ তার মন্তব্য এই 21শে জুলাইকে কেন্দ্র করে, একবার শুনে নেব। গুলি চালিয়েছিল সিপিএম, মারা গিয়েছিল কংগ্রেস, আর উদযাপন করে চলেছিল তৃণমূল কংগ্রেস। এখন সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল। তো স্বাভাবিকভাবেই যারা 21শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন, তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না 21শে জুলাই পালন করা। আর এখন তো তৃণমূল নির্মূল, মৃত বা মৃত যেই হোক না কেন, আর কোনো গ্রহণযোগ্যতা নেই। এদের নিয়ে মানুষ আর আলোচনা করতে চায় না। আমি বিধায়ক থাকাকালীন প্রশ্ন করেছিলাম যে 21শে জুলাইয়ের যে তদন্ত কমিটি আপনারা করছেন তার রিপোর্টটা পেশ করছেন না কেন? ঢাকঢোল পিটিয়ে তো কমিটি হয়েছে, কিন্তু রিপোর্ট টেবিল করতে পারেনি। আজকে বিজেপি সেটা করে দেয়, কারণ ন্যায় বিচার বিজেপি দিতে পারে। তাহলে 21শে জুলাই নিয়ে আমরা এত ভাবিত হচ্ছি কেন? তার কারণ বাংলার নির্বাচনের বা বাংলার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই 21শে জুলাইয়ের কি আদৌ কোনো গুরুত্ব আছে? অনেকে বলছেন আজকে শাসকের ল্যাবরেটরিতে, অর্থাৎ শাসকের পরীক্ষাগারে আজকে তুল্যমূল্য বিচার হলো এদো তৃণমূল এবং কেদো তৃণমূল, কার কি ক্ষমতা। এর থেকে দুটো সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হবে। এক, তৃণমূল কংগ্রেস নির্মূল হবে কি? শাসক কি চায়? তার কারণ শাসক নিশ্চয়ই তার মতো করে কৌশল নেবে। দেখুন, একটি বাচ্চা ছেলেও জানে যে রাজ্যে যত বিরোধী শক্তি থাকবে এবং সেই বিরোধী শক্তি যত খণ্ড বিখণ্ড হবে তত সুবিধা শাসকের। আপনারা সবাই জানেন দিল্লি উত্তাল, তার থেকেও বেশি উত্তাল সামাজিক মাধ্যম,
এবং সেই আবহতে 2029-এ লোকসভা নির্বাচন, এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় জনতা পার্টির কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে সেই লড়াই লড়বে। আমরা জানি না যে পশ্চিম বাংলায় কতগুলো আসন থাকবে, কিন্তু যতগুলোই আসন থাকুক না কেন, পশ্চিম বাংলায় সংখ্যাগরিষ্ঠ প্রায় সবকটা আসনই নেওয়ার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। এটাই তাদের রাজধর্ম হবে। তার কারণ পশ্চিমবঙ্গ থেকে যত আসন তারা সুনিশ্চিত করতে পারবে লোকসভায়, ততই তারা শক্তিশালী সরকার গড়তে পারবে 2029-এ। আবার অনেকে বলছেন এত সহজে সহজ সরল সমীকরণে কিন্তু রাজনীতি চলে না। দেশের প্রেক্ষাপটে শাসক হিসেবে টিকে থাকবে নাকি সেই লড়াইটাও 2029-এ হবে। আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু আজকের 21শে জুলাই তাহলে কি কোথাও এর রাজ্যের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে তার একটা সংকেত দিচ্ছে? আমি প্রথমেই বলে রাখি যে আমাদের রাজ্যে, অর্থাৎ এই পোড়া রাজ্যে, আমরা বিভিন্ন সময়ে দেখেছি শকুনের রাজনীতি চলে, অর্থাৎ মৃতদেহ নিয়ে রাজনীতি চলে। শকুনের মতো সেন দৃষ্টি থাকে। সেখানে বিরোধী দল কোনো মৃত্যুর পেছনে সরকারের, অর্থাৎ সেই সময়কার সরকার যারা থাকেন সেই সরকারের ভুল ত্রুটি দেখেন এবং সেই নিয়ে আন্দোলন করতে করতে সবের আন্দোলনকে একটা তুঙ্গ জায়গায় পৌঁছে দেন। এটা ভাবতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। সব ক্ষেত্রেই যে এই আন্দোলন নিরর্থক তা নয়। আমরা সবাই জানি 21শে জুলাইতে যারা প্রাণ হারিয়েছিলেন তারা তৎকালীন বাম সরকার, সেই সরকারের নির্দেশে এই ঘটনা ঘটেছে। তার কারণ পুলিশ গুলি চালিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই শহীদ পরিবাররা এখন কিভাবে দেখছেন এই 21শে জুলাই? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ কোথাও আমরা জানি জুতোর মালা পরানো হয়েছে, কোথাও আমরা দেখেছি শহীদ পরিবারের সদস্যরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তৎকালীন, অর্থাৎ সেই সময়কার শাসক যারা ছিলেন তাদের। এখন তারা আবার আমরা দেখছি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেস, কোট আনকোট তৃণমূল কংগ্রেস, সেটা এদো হোক কেদো হোক তাদেরও। একবার দেখে নেন। জুতোর মালা, উনি এই জুতোর মালারই প্রাপ্য। কারণ উনি সবাইকে 15 বছর ধরে জুতোই মেরে এসছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সংস্থায় উনি, এমনকি কয়লা চুরি করাতেও শুধু একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার, উনি শিক্ষা চুরি করেছে। উনি হাসপাতালের সুরক্ষা দেওয়ার নামে ওখানে হত্যা করিয়েছে। ওখানে হসপিটালে একজন মহিলাকে রেপ করে মারা হয়েছে, তার কী করেছে সেখানেও তিনি প্রশ্রয় দিয়েছে। এই প্রশ্রয়ের পরিণাম শুধু জুতোর মালা। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, আমাদের অধিকার দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে, মুখ্যমন্ত্রী মহাশয়কে অশেষ ধন্যবাদ। কারণ আমরা এফআইআর করব, কেউ করুক চাই না করুক, আমার পরিবার এফআইআর করবে। এফআইআরে মমতা ব্যানার্জির নামও থাকবে, অভিষেক ব্যানার্জিরও নাম থাকবে, মনীশ গুপ্তেরও নাম থাকবে। পুরো তৃণমূল কংগ্রেস থেকে আমি কাঠগড়ায় না নিয়ে আসা অবধি আমরা শান্ত থাকবো না, আমরা এফআইআর করছি। এবার চলে আসি দুই তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ এদো তৃণমূল কংগ্রেস আর কেদো তৃণমূল কংগ্রেসের কলতলার লড়াই নিয়ে, কলতলার ঝগড়া নিয়ে। এখন বিধানসভার বিরোধী দলনেতা সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে যেভাবে এই 21শে জুলাই পালন করা হতো তার সংস্কৃতি নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন তার জবাব দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চ থেকে এর উত্তর দিয়েছেন। উত্তরটা শুনে নিন, তারপর ব্যাখ্যায় যাব। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গিয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারা রইল ও কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চলন ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না।
দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপিকে জেনে রেখো, তোমাদের পালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। সত্যি ভাবতে অবাক লাগে, কোথায় সলিল চৌধুরী আর কোথায় পাগলু ডান্স। দেখুন, IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার এবং বামেদের সাংস্কৃতিক যে ফ্র্যাকশন ছিল, অর্থাৎ যে গ্রুপটা বামেদের সংস্কৃতি চর্চা করতো, সেই সময় তারা গান বাঁধতেন, তারা নাটক করতেন, এমনকি চলচ্চিত্রেও ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তার সঙ্গে পাগলু ডান্সকে আপনি যদি এক করে দেন, তাহলে ভাবতে অবাক লাগে গত 15 বছর কারা এ রাজ্যের সাংস্কৃতিক দিকটা দেখতেন। ভাবতে অবাক লাগে কারা সরকার চালিয়েছে। আমি এই কথাটা কেন বলছি, খুব গুরুত্ব দিয়েই বলছি। তার কারণ অনেকে মনে করেন তৃণমূল কংগ্রেস যেহেতু তাদের কোনো আদর্শ নেই, যেমন গেরুয়া শিবিরের বা ভারতীয় জনতা পার্টি একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, পছন্দ করুন না করুন যারা বামপন্থী তারাও একটা আদর্শের কথা বলে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেরকম লিখিত আদর্শ নেই। এই পার্টিটা তৈরি হয়েছিল কিসের জন্য? সিপিএমের বিরোধিতা করে। আর সেই জন্য সিপিএম যখন একেবারে ধরাশায়ী হয়ে গেল এবং কার্যত বামেরা শূন্য হয়ে পড়ল, সেই জন্য তাদের আদর্শ বলে কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই মনে করেন যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে থাকবে না, আগামী দিনে লড়াইটা হবে দুটো পন্থা, অর্থাৎ দুটো থিসিসের। কীরকম? একদিকে সনাতনী, অন্যদিকে বামপন্থীরা। এখন প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে বামপন্থীরা আছে? অবশ্যই আছে, কিন্তু সেই সমস্ত বামপন্থীরা মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগে তারা একেবারে অথর্ব হয়ে পড়েছে। সামাজিক মাধ্যম এবং টেলিভিশনে তাদের দেখা মিললেও কদাচিৎ কোনো কোনো জায়গায় তাদের আমরা সক্রিয়ভাবে দেখি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তাদের নিয়ে মাথা ব্যথা কেন? তার কারণ ভারতীয় জনতা পার্টি তার আদর্শ, তার কথা যত তারা বলবেন, ততই কিন্তু অন্যদিকে সংখ্যালঘু অর্থাৎ ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যারা মনে করেন যে তারা ইসলাম রক্ষার্থে রয়েছে, তারা কিন্তু একজোট হবেন। সংখ্যালঘু মুসলমান ভোট, সেই ভোট তৃণমূল কংগ্রেস দুর্বল হলে সরাসরি চলে যাবে বাম কংগ্রেসে, এমনটা আশঙ্কা করছেন অনেকে। এই যে সংখ্যালঘু ভোট, সেই ভোটটা যদি একেবারে চলে আসে বাম কংগ্রেসের কাছে, তাহলে কিন্তু বাম কংগ্রেস পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এর রাজ্যে লড়াই দেবে, এমনটা অনেকে মনে করেন। আর সেই জন্য অনেকে মনে করেন এই জন্যে দরকার তৃণমূলকে ভাসিয়ে রাখা। শাসকের ল্যাবরেটরিতে আজকে কি পরীক্ষা হলো তুল্য মূল্য বিচারে কারা এগিয়ে আছে? আবার অনেকেই বলছেন যে বিধানসভাতে বিরোধী দলনেতা থেকে শুরু করে ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন, তারা গিয়েছেন তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার্থে। এবং সরাসরি অনেকে বলছেন আজকে মদন মিত্র বর্ষিয়ান নেতা, তিনি বলে ফেলেছেন, মানে একেবারে ভরা হাটে তিনি হাঁড়ি ভেঙে দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন তাদের মঞ্চে এলে ডিম খেতে হবে না। একবার শুনে নেব কি বলছেন। যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। তাহলে এই 21শে জুলাইতে আমরা কি কি দেখলাম আর কি কি পার্থক্য চোখে পড়লো? দেখুন, তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল, তখন কিন্তু 21শে জুলাইকে কেন্দ্র করে একটা উদ্দীপনা ছিল, স্বতঃস্ফূর্তভাবেও অনেকে আসতেন। তার কারণ তখন তো তৃণমূল কংগ্রেসের হাতে এত তহবিল, মানে তাদের তহবিল নেই, এত টাকা নেই, কিন্তু তাও মানুষ আসতো। তারপর যখন শাসন ক্ষমতা এলে, তখনও স্বতঃস্ফূর্ততা বলবো না, কিন্তু আমরা জানি সে সময় হুইপ জারি করা হতো। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি কর্মচারী সংগঠনগুলো এবং শ্রমিক সংগঠনগুলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যত ধরনের সংগঠন আছে, তারা সবাই মিলে বাস ভাড়া করে নিয়ে আসতো। হ্যাঁ, এটা মানছি, কেউ কেউ মাছ ভাত খেত, কেউ কেউ ডিম ভাত খেত, কেউ কেউ মাংস ভাত খেত, আবার কেউ কেউ পানশালাগুলোকে ভরিয়ে রাখত। ধর্মতলা চত্বরে 21শে জুলাইতে সমস্ত পানশালাও ভর্তি থাকতো। কিন্তু তাই বলে কি শহীদদের অবমাননা করা হচ্ছে? না, একেবারেই নয়। আসলে 21শে জুলাইয়ের সঙ্গে শহীদের, অর্থাৎ যারা শহীদ হয়েছেন
তাদের যোগাযোগটা, দূরত্বটা অনেকটা বেড়ে গেছে। এবং আপনারা সবাই জানেন শুভেন্দু অধিকারীর একটি কথা, মন্তব্য, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তোলপাড় হয়ে গিয়েছে। একবার শুনে নেব। আমার মনে হয়েছে যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? তো অপরাধ। শুভেন্দু অধিকারী যা বলছেন সে ঘটনা যদি ঘটে এবং প্রমাণিত হয়, তাহলে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা কট্টর তৃণমূলপন্থী, অর্থাৎ একেবারে সিপিএমের যখন দণ্ড প্রতাপ সময়, সেই সময় যারা তৃণমূল কংগ্রেস করতেন, তারাও এই দলের আর ছায়া মারাবে না। এমনকি যদি সত্যি হয় তাহলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এবারকার 21শে জুলাইতে আরও একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, স্কুল, কলেজ, শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, বিদ্বজন, কবি, এমনকি ফিল্মের যারা তারকা বাসে করে আসতেন, সকালবেলায় একেবারে এসি বাস পাঠিয়ে দেওয়া হতো, তাদের জন্য রাজকীয় ব্যবস্থা থাকতো, 5 তারা হোটেলে রাত্রেবেলায় নৈশভোজ, এ সমস্ত কিছু কিন্তু এবার হচ্ছে না। স্বাভাবিক, সরকার ক্ষমতায় নেই, সুতরাং তারকাদের কিন্তু এবার দেখা যায়নি। তাহলে এই 21-এর থেকে আমরা কি পেলাম? এই 21-এর থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম দুটি জিনিস: ক্ষমতায় থাকলে সবাই থাকে, ক্ষমতায় না থাকলে লবরঙ্কা। কিন্তু তার থেকেও সুদূর প্রসারী ফলাফল যেটা, সেটা হচ্ছে যে এদো তৃণমূল এবং কেদো তৃণমূল তাদের দুজনেরই শক্তি আজকে বুঝে নিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি তার মতো করে দল সাজিয়ে রাজনীতি করেন, তাহলে কি তিনি বাম কংগ্রেসকে আটকাতে পারবে? আবার অন্যদিকে আমরা যে তৃণমূল কংগ্রেসকে দেখছি ঋতব্রতপন্থী, সেই তৃণমূল কংগ্রেস তারা কি তাহলে অরবিটলেস, অর্থাৎ তাদের কক্ষপথচ্যুত হয়েছেন, অর্থাৎ তারা আর কোথাও নেই? তারা এই কয়েক বছরই শুধু থাকবেন, তারপর তারা তাদের কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে বা যে সমস্ত সাংসদরা গিয়েছেন, তারা তাদের যে এলাকা, সেই এলাকায় ভোটে দাঁড়ানো তো দূরস্থ, সেখানে মুখ দেখাতে পারবে না। তাহলে রাজনীতিতে এই শূন্যস্থান পূরণ করবে কে? হ্যাঁ, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। বাম কংগ্রেসের এখন পর্যন্ত যে চেহারা, তাতে বাম কংগ্রেসের উঠে আসা প্রায় অসম্ভব। কিন্তু অনেকেই বলছেন ভারতীয় জনতা পার্টি যত ঐক্যবদ্ধ হবে, যত শক্তিশালী হবে, যত তাদের সাংস্কৃতিক দিকটা উন্মোচিত হবে, তত বিরুদ্ধ শক্তি জাগ্রত হবে। এই বিরুদ্ধ শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস কি আদৌ পারবে ভেসে থাকতে, নাকি বাম কংগ্রেস তারা দ্রুত এগিয়ে আসবে? আমি আবার আপনাদের বলছি, অনেকের হাসি পাবে বাম কংগ্রেস এগিয়ে আসবে শুনে, অথবা আপনাদের হাসি পাবে যে না, তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে কী করে। আসলে সবই এখন নির্ভর করছে শাসকের ওপর। শাসক এবারকার 21শে জুলাইকে পরীক্ষাগারে আনুবীক্ষণিকভাবে তারা ব্যবচ্ছেদ করবে, অর্থাৎ তারা খুব পরিষ্কারভাবে বিশ্লেষণ করবে কোন দিকে এগোবে, কৌশলটা কি হবে। তার কারণ ভারতীয় জনতা পার্টি এখন পাখির চোখ 2029-এর লোকসভা। কারণ এখান থেকে যত বেশি আসন গেরুয়া শিবির দিতে পারবে, তত এই বঙ্গের নেতারা এবং তত কেন্দ্রীয় নেতারা নিশ্চিন্ত হবে। এখন প্রশ্ন, এই 21শে জুলাই চোখের সামনে অনেকের কাছে মনে হবে তামাশা, কিন্তু এই 21শে জুলাইয়ের মধ্যেই নিহিত আছে পশ্চিম বাংলার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।